বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। তো একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর একটি ক্লাস উপস্থাপন করব। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্র, আমি হিসাব বিজ্ঞান পরিচিতি যে চ্যাপ্টারটা এটা করাচ্ছিলাম। তো গত বছর তোমাদেরকে আমি 2018 সালের একটি অঙ্ক করিয়ে, গত ক্লাসে আমি তোমাদের 2018 সালের একটি অঙ্ক করিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2017 সালের অঙ্কটা করিয়ে দেবো, যেটা ঢাকা বোর্ডে 2017 সালে এসেছিল। তো শিক্ষার্থীরা, তোমরা 2017 সালে যে অঙ্কটা ঢাকা বোর্ডে এসেছিল সেই অঙ্কটা সাথে নিয়ে বসো। তো যাদের কাছে অঙ্কটি নেই তাদের জন্য আমি একটু অঙ্কটি করে বলে দিচ্ছি। জনাব করিম 2016 সালের 1 জানুয়ারি নগদ 1 লক্ষ টাকা এবং 80,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তো তার ব্যবসায় লেনদেন ছিল নিম্নরূপ। তো জনাব করিম নামে একজন ব্যক্তি, তিনি 2016 সালের 1 জানুয়ারি একটি ব্যবসা আরম্ভ করেন। তো তার প্রথমে তিনি নগদ 1 লক্ষ টাকা আর 80,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে তিনি ব্যবসাটা শুরু করেছেন। তো জানুয়ারি মাসে তারা কি কি লেনদেন ছিল দেখি আমরা। জানুয়ারির 2 তারিখে ছিল 2% বার্তায় পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। আর 4 তারিখে ছিল জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো 5,000 টাকা। আর 8 তারিখে ছিল অনাদায়ী পাওনা ধার্য করা হলো 500 টাকা। 10 তারিখে ছিল অফিস কর্মীকে বেতন প্রদান করা হলো 10,000 টাকা। 12 তারিখে ছিল অফিসের জন্য কম্পিউটার ক্রয় করা হলো 40,000 টাকা। আর 20 তারিখে ছিল নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন 5,000 টাকা। আর 25 তারিখে ছিল ব্যবসায়ের উদ্দেশ্যে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করলো 1 লক্ষ টাকা। তো এই ছিল আমাদের লেনদেনগুলো। তো আমাদের কি কি করতে বলছে আমরা একটু দেখি। আমাদের করতে বলছে জনাব করিমের উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা উত্তোলনের পরিমাণটা নির্ণয় করব এখন। তো শিক্ষার্থীরা, উত্তোলন আমাদের এই অঙ্কে ছিল দুইটা। একটা ছিল হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো। তো গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে মালিকের কোনো ব্যক্তিগত খরচ যদি ব্যবসায়িক তহবিল থেকে প্রদান করা হয় তাহলে সেটা লেনদেন হবে। আর মালিকের কোনো ব্যক্তিগত খরচ যদি মালিকের ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করা হয়, প্রদান করা হয়, তাহলে সেটা লেনদেন হবে না। তো এখানে ব্যবসা থেকে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো। তাহলে মালিকের জীবন বীমা প্রিমিয়ামটা হচ্ছে একটা ব্যক্তিগত খরচ, আর এটা ব্যবসা থেকে প্রদান করা হলো, সেজন্য এটা আমরা উত্তোলন হিসাবে ধরব। তাহলে আমরা লিখতে পারি 2016 জানুয়ারি 4 তারিখ জীবন বীমা প্রিমিয়াম প্রদান। আর আরেকটা ছিল হচ্ছে আমাদের জানুয়ারির 20 তারিখে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন। তো মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করবে তাহলে সেটা উত্তোলনে ধরবো আমরা। তাহলে জানুয়ারি 20 তারিখ তাহলে এখানে শিক্ষার্থীরা, আমরা উত্তোলন ছিল আমাদের দুইটা। একটা ছিল জীবন বীমা প্রিমিয়াম আর একটা ছিল মালিক যে পণ্য উত্তোলন করেছে। তাহলে আমাদের মোট উত্তোলন হচ্ছে 10,000 টাকা। এবার আমরা খ নাম্বারটা করবো।
তো খতে আমাদের কি বলেছে আমরা দেখি। খতে বলেছে 2, 4, 12, 25 এই 4টা তারিখের লেনদেনগুলো দ্বারা জাবেদা প্রস্তুত করো। তাহলে আমরা জাবেদা প্রস্তুত করব। তো শিক্ষার্থীরা আমরা জাবেদা এখন তৈরি করব। তাহলে আমরা জাবেদার ছকটা তৈরি করে নিলাম। তাহলে আমরা জাবেদাগুলো করি। তো প্রথমে আমাদের ছিল কি 4 তারিখে, আমাদের 2 তারিখ থেকে শুরু করতে বলেছে। তাহলে আমরা 2016 জানুয়ারি 2 তারিখে ছিল হচ্ছে 2% বার্তায় পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। তাহলে 2% বার্তায় আমরা পণ্য ক্রয় করলাম। তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর আমাদের ক্রেডিট হবে হচ্ছে নগদান হিসাব। এখন শিক্ষার্থীরা আমাদের 10,000 টাকার থেকে আমরা 10,000 ইনটু 2%, তাহলে শিক্ষার্থীরা এখানে আমাদের 9,800 টাকা হবে। তো শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে খেয়াল করো। 2% বার্তায় পণ্য ক্রয় করা হলো। তাহলে নগদে পণ্য ক্রয়, সেজন্য আমরা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করলাম। তো 10,000 টাকার পণ্য ক্রয়, তো এখানে 2% বার্তায়, তো এই যে বার্তাটা পণ্য ক্রয় বিক্রয়ের সময়, নগদে বা ধারে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে পরিমাণ টাকা নির্ধারিত মূল্য থেকে ছাড় দেওয়া হয় বা মকুব করা হয়, সেটা আমাদের কি কারবারি বার্তা। তো কারবারি বার্তাটা আমরা পণ্য ক্রয় বিক্রয়ের সময় আমরা কি করি, মূল্য তালিকা থেকে বাদ দিয়ে দেয়। এটা কিন্তু হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। আর আরেকটা আছে নগদ বার্তা, সেটা হচ্ছে দেনাপাওনা নিষ্পত্তির সময় যে টাকা ছাড় দেওয়া হয় বা মকুব করা হয়। তো দেনাপাওনা নিষ্পত্তির সময় যেটা মকুব করা হয় সেটা কিন্তু নগদ বার্তা, সেটা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। কিন্তু যেটা কারবারি বার্তা, মানে পণ্য নগদে বা ধারে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যেটা সৃষ্টি হয়, মানে যেটা মকুব করা হয়, নির্ধারিত মূল্য তালিকা থেকে বাদ দেওয়া হয়, সেটা কিন্তু আমাদের হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। সেজন্য আমরা 10,000 টাকা 2% বার্তা হচ্ছে 200 টাকা। তাহলে এই 200 টাকা আমরা বাদ দিয়ে, আমরা মূল্য তালিকা থেকে বাদ দিয়ে আমরা 9,800 টাকা ওই পণ্যের মূল্য লিখলাম। তাহলে 9,800 টাকা। আচ্ছা, এরপরে আমাদের ছিল হচ্ছে 4 তারিখে ছিল জীবন বীমা প্রিমিয়াম প্রদান। তাহলে জানুয়ারির 4 তারিখে উত্তোলন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। তো আমাদের এখানে ছিল 5,000 টাকা। তাহলে নগদে জীবন বীমা প্রিমিয়াম প্রদান। আচ্ছা, এরপরে আমাদেরকে বলেছে জানুয়ারির 12 তারিখে যে লেনদেনটা হয়েছে সেটা করার জন্য। জানুয়ারির 12 তারিখে আমাদের ছিল অফিসের জন্য কম্পিউটার ক্রয় করা হলো। তো অফিসের জন্য কম্পিউটার ক্রয় করা হলো মানে কি, একটা অফিস সরঞ্জাম আমরা কিনলাম, তাহলে একটা সম্পদ আসলো। তো আমরা এটার জন্য জাবেদা দিব হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। ছিল 40,000 টাকা।
আমাদেরকে বলেছে একেবারে 25 তারিখে যে লেনদেনটা হয়েছে সেটা দেখাবো। তো জানুয়ারির 25 তারিখে আমাদের কি হয়েছিল, অফিসের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো। তাহলে ব্যবসার উদ্দেশ্যে যখন একটা ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো তখন আমরা ডেলিভারি ভ্যান একটা সম্পদ, তাহলে 1 লক্ষ টাকা। তো শিক্ষার্থীরা তোমরা জাবেদাগুলো একটু খেয়াল করে দেখো, যখন পণ্য ক্রয় করা হয়েছিল তখন ক্রয় হিসাবকে আমরা ডেবিট করেছি, নগদ হিসাবকে ক্রেডিট করেছি। কিন্তু শেষের যে দুইটা লেনদেন সেখানে কিন্তু আমাদের একটা স্থায়ী সম্পদ ক্রয় করা হয়েছে। তাহলে যখন স্থায়ী সম্পদ কেনা হয় তখন আমাদের কি করব, সেই সম্পদ হিসাবকে ডেবিট করব, নগদ হিসাবকে ক্রেডিট করব। তো এজন্য আমরা অফিস সরঞ্জাম এবং ডেলিভারি ভ্যান দুটাকে আমরা ডেবিট করেছি আর নগদ হিসাবকে ক্রেডিট করেছি। আর আমাদের উত্তোলনের জন্য উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব আমরা ক্রেডিট করব। আচ্ছা, আমরা তাহলে এরপরে আমরা চলে যাই একদম গ নম্বরে। তো গ নম্বরে আমাদের বলেছে যে একটা হিসাব সমীকরণে এই লেনদেনগুলোর কি প্রভাব পড়ে, মানে উপরোক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণে উল্লেখিত লেনদেনগুলো হিসাব সমীকরণকে কিভাবে প্রভাব বিস্তার করে সেটা টেবুলার ছকে দেখাও। তো এখন আমরা একটা টেবুলার ছক তৈরি করি। আমাদের জনাব করিম, তো আমরা তৈরি করব হচ্ছে টেবুলার ছক। হিসাব সমীকরণে আমরা টেবুলার ছকে কি করব, লেনদেনের প্রভাবগুলো বিশ্লেষণ করব, যে লেনদেনগুলো হিসাব সমীকরণে কি প্রভাব ফেলতেছে। তো আমরা তৈরি করতেছি 2016 সালের জানুয়ারি মাসের জন্য। তো শিক্ষার্থীরা দেখো আমি ছকটা কিভাবে তৈরি করেছি। প্রথমে তারিখ দিয়েছি, এরপরে আমাদের সম্পদ, সম্পদকে আমরা অ্যাসেট বলবো ইংরেজিতে, তাহলে আমি সংক্ষেপে লিখে দিলাম। সম্পদ সমান সমান কি, দায়, দায় হচ্ছে লায়াবিলিটি, দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো দায় হচ্ছে লায়াবিলিটি, এটাকে আমরা সংক্ষেপে এল লিখলাম, আর মালিকানা সত্ত্ব হচ্ছে ওনার সিকিউরিটি, এটাকে আমরা সংক্ষেপে ওই লিখলাম। তো এখানে হচ্ছে মূলধন। তো শিক্ষার্থীরা আমরা যখন টেবুলার ছক তৈরি করব তখন আমরা কি করব, যে আমাদের মানে এই অঙ্কটাতে যে লেনদেনগুলো আছে সেগুলোর সাথে সংশ্লিষ্ট সম্পদ কয়টা, দায় কয়টা, সেটা দেখে আমরা ছকগুলো তৈরি করব। তো এই অঙ্কের সাথে সংশ্লিষ্ট সম্পদ হচ্ছে মানে যে লেনদেনগুলো আছে তার সাথে সংশ্লিষ্ট সম্পদ হচ্ছে 4টা, সেজন্য আমরা 4টা কলাম তৈরি করলাম।
আর আমাদের দায় ছিল একটা, তো সেই হিসাবে আমরা ছকটা তৈরি করেছি। তো আসলে আমরা দেখে নিই, আমাদের প্রথমে ছিল 1 জানুয়ারি তারিখে জনাব শরীফ 1 লক্ষ টাকা নগদ টাকা আর 80,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে 2016 জানুয়ারি 1, তাহলে নগদ টাকা হচ্ছে 1 লক্ষ আর ব্যাংক ঋণ হচ্ছে 80,000। তাহলে ব্যাংক ঋণ আনলেও কিন্তু আমাদের মানে নগদ টাকা ব্যবসায় আসলো। তাহলে 1 লক্ষ আর 80,000 দুটো মিলে হবে আমাদের 1,80,000। শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে খেয়াল করো, নগদ টাকা 1 লক্ষ টাকা আর ব্যাংক ঋণ নিয়েছে 80,000। তাহলে ব্যাংক ঋণ নিলে আমাদের কি হয়, একটা দায় সৃষ্টি হয় আর নগদ টাকা ব্যবসায় আসে। তাহলে নগদ হিসাব ডেবিট হয় আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হয়। তো আমরা নগদ টাকা 1 লক্ষ আর ব্যাংক ঋণ দুইটা মিলে আমাদের 1,80,000 টাকা হলো। আর এখানে আমরা লিখবো 80,000 আর এখানে আমরা লিখবো 1 লক্ষ। তাহলে আমরা মূলধন মূলধন লিখবো মূলধন আনয়ন। আচ্ছা, এরপরে আসো আমাদের ক্রয় করা হলো জানুয়ারি 2 তারিখে 2% বাড়তায় 9,800 টাকা। তাহলে ক্রয় করলে আমাদের কি হয়, নগদ টাকা ব্যবসা থেকে ক্রয় যেহেতু একটা খরচ, নগদ টাকা ব্যবসা থেকে চলে যায়। তাহলে আমাদের 9,800 ব্যবসা থেকে চলে যাবে। আর এদিকে আমাদের মূলধনটাও কিন্তু কমে যাবে, ব্যয় বা ক্ষতির ফলে মূলধন কি হয়, হ্রাস পায়। আমরা এখানে কমিয়ে দেখাই 70,200 আর এদিকে আমাদের হবে 90,200। আচ্ছা, এরপরে আমাদের 4 তারিখে ছিল জীবন বীমা প্রিমিয়াম প্রদান। তো জীবন বীমা প্রিমিয়াম প্রদানটা কি আমাদের উত্তোলন। তাহলে আমরা 5,000 টাকা এখানে কমে যাবে। তাহলে 1,65,200। আর আমাদের এখানে যেহেতু আমাদের কিছু নেই, তাহলে এদিকে লিখে দিই আমাদের উত্তোলনের ফলে আমাদের একদিকে আমাদের নগদ টাকা কমে যাচ্ছে উত্তোলনের ফলে, আরেকদিকে আমাদের মূলধন হ্রাস পাচ্ছে, মূলধনটাও কমে যাচ্ছে। তাহলে আমরা 85,200 এটা হচ্ছে উত্তোলন। আচ্ছা, এরপরে আমাদের 8 তারিখে ছিল আমাদের অনাদায়ী পাওনা ধার্য করা হলো 500 টাকা। তাহলে অনাদায়ী পাওনা ধার্য করলে আমাদের কি হবে, আমাদের দেনাদারের পরিমাণ 500 টাকা কমে যাবে। আর আমাদের এদিকে অনাদায়ী পাওনা যেহেতু এটা একটা খরচ, তাহলে আমাদের এখানে মূলধন 500 টাকা কমে যাবে। তাহলে আমরা লিখব কুড়ি খরচ। আচ্ছা, এরপরে আমাদের 10 তারিখে ছিল অফিস কর্মীকে বেতন প্রদান করা হলো 10,000 টাকা। তো অফিস কর্মীকে বেতন প্রদান করলে আমাদের 10,000 টাকা নগদ টাকা কমে যাবে। আর এদিকে আমাদের খরচ হলে মূলধনটাও কমে যাবে। তো যখনই খরচ হবে তখন মূলধন কমবে। তাহলে আমাদের কি করব, এখানে 74,700 বেতন খরচ। আচ্ছা, এরপরে আমাদের 12 তারিখে ছিল অফিসের জন্য কম্পিউটার ক্রয় 40,000 টাকা। তাহলে 12 তারিখে আমাদের 40,000 টাকার কম্পিউটার ক্রয় করা হলো। তাহলে অফিস সরঞ্জাম আমাদের একটা সম্পদ সৃষ্টি হলো 40,000 টাকা। আর এদিকে নগদ টাকা কমে গেল 40,000। তোমরা প্রত্যেকটা তারিখ শেষ করবে, সাথে সাথে ব্যালেন্সটা টেনে দিবে। আর আমাদের যেহেতু এটা এক পাশে পরিবর্তন হয়েছে, এই পাশে আর আমাদের কোনো পরিবর্তন হলো না। তাহলে 74,700। আচ্ছা, এরপরে আমাদের 20 তারিখে ছিল
নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো। তো 20 তারিখে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো 5000 টাকা। তো শিক্ষার্থীরা আমরা এর আগে পেয়েছিলাম নগদ উত্তোলন। তো জীবন বীমা প্রিমিয়াম প্রদানের ফলে নগদ টাকা কমে গেছে আর আমাদের মূলধন কমে গেছে। তো আমাদের পণ্য উত্তোলন যখন আমরা করি তখন আমরা জাবেদা করি হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট, তার মানে ক্রয় হ্রাস পাবে। তাহলে এখানে আমাদের মূলধনের এখানে আমাদের উত্তোলনের জন্য হচ্ছে 5000 টাকা যোগ হবে, আর ক্রয় হ্রাস পেল যে ক্রয় হ্রাস পাওয়ার ফলে আমাদের 5000 টাকা মাইনাস হবে। তাহলে একবার 5000 টাকা যোগ হবে উত্তোলনের জন্য, আর একটা হচ্ছে ক্রয় হ্রাস পাওয়ার জন্য 5000 টাকা মাইনাস হবে। তাহলে এটা আমরা লিখতে পারি পণ্য উত্তোলন। আচ্ছা, এরপরে আমাদের সর্বশেষ ছিল 25 তারিখে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো 1 লক্ষ টাকা। তাহলে 25 তারিখে 1 লক্ষ টাকা হচ্ছে ডেলিভারি ভ্যান কিনলে আমাদের নগদ টাকা চলে যাবে ব্যবসা থেকে। তাহলে আমাদের 15200 টাকা থাকবে। আর এদিকে আমাদের ডেলিভারি ভ্যানের ঘরে আমরা একটা সম্পদ সৃষ্টি হলো 1 লক্ষ টাকা। তাহলে আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ। এখন আমরা নিচে কি করব, নিচে করব, আমরা এই যোগফলগুলি লিখব। তো নিচে আমাদের যোগফল কত হবে, 1,54,700। আমাদের সবগুলোর ব্যালেন্স টেনে ফেললাম। এখন 1,54,700 এগুলো সবগুলো যোগ করলে, আবার এই পাশে দায় আর মালিকানা সত্ত্ব যোগ করলে আমাদের কত হয় দেখি, 1,54,700। মানে আমাদের প্রত্যেকটা যোগফল আমরা বের করব, বের করে আমাদের সম্পদগুলো যোগ করব, আর এদিকে আমাদের দায় আর মালিকানা সত্ত্ব যোগ করব, দেখব যে দুই পাশ সমান হয় কিনা, মানে এই সমান সমানের এই পাশ আর এই পাশ সমান হয় কিনা। তাহলে এইভাবে আমরা টেবুলার ছকে লেনদেনের আমরা প্রভাব বিশ্লেষণ করব, হিসাব সমীকরণে আমাদের লেনদেন কি প্রভাব ফেলে সেটা আমরা বিশ্লেষণ করব। তো তোমরা শিক্ষার্থীরা এভাবে বোর্ড কোশ্চেনগুলো সবগুলো নিজেরা বাসায় ট্রাই করবা। আর আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।